সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অ্যাসাইনমেন্ট সলভিং সেশনে। আজকে আমরা সলভ করতে যাচ্ছি 2021 সালের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদের জন্য রসায়ন অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্ট সলভ করার আগে আমি কিছু কথা বলে নেই। তো আমাদের মোটামুটি ফিফথ উইকের মধ্যে সবচাইতে বোঝার এবং এক্সপেরিমেন্ট করার অ্যাসাইনমেন্ট এই কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটা। তো তোমাদের অনেক সতর্কতার সাথে লিখতে হবে, কারণ এখানে প্রত্যেকটা স্টেপ অনেকগুলা জিনিস আমরা পাচ্ছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লিয়ার হয়ে আমরা লিখবো, কোনো কিছু বাড়তি লিখবো না, আবার কোনো কিছু কমও লিখবো না, একদম যতটুকু দরকার ঠিক ততটুকুই লিখবো। আরেকটা কথা, তো তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের হয়তো আসলে কি বলবো, হয়তো পরীক্ষার নেওয়ার একটা চিন্তা ভাবনা চলতেছে। তো আমার রিকোয়েস্ট থাকবে, তো তোমরা যখন যে অ্যাসাইনমেন্টটা সলভ করো ওই অ্যাসাইনমেন্ট রিলেটেড সবকিছু একটু শিখে ফেলো, ঠিক আছে? তোমাকে আমি ডিটেলস পড়তে বলতেছি না, তুমি জাস্ট অ্যাসাইনমেন্ট রিলেটেড সবকিছু পড়ে ফেলো। কারণ যদি এক্সাম হয়, দেখা যাবে অ্যাসাইনমেন্ট যে টপিকটা থেকে তোমাদের দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি ওই টপিক থেকেই প্রশ্ন আসছে। যেমন যারা গতির গ্রাফ সলভ করছো, এখন যদি তোমাদের সৃজনশীলে গতির গ্রাফ থেকেই প্রশ্ন আসে, তখন কিন্তু তোমরা অস্বীকার করতে পারবা না যে এটা আসলে অ্যাসাইনমেন্ট থেকে দেওয়া হয় নাই, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যে পরীক্ষার আগে, যেমন বোর্ড পরীক্ষার আগে আমরা সাজেশন ক্রিয়েট করি, টিচাররা ক্রিয়েট করে তোমাদেরকে দেয়, এখনকার সাজেশনটা কিন্তু এটাই, যেগুলা নিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেই টপিকগুলো আমাদেরকে, সেই টাইপগুলো আমাদেরকে পড়তে হবে। যদি আমরা পড়ে ফেলি তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে আমাদের এইচএসসি এসএসসি পরীক্ষাটাও একদম ইজিলি আমরা পার করতে পারবো, আর আমাদের টেনশনও নাই, ঠিক আছে? সো এইটা একটু মাথায় রেখে এখন থেকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করবা। তোমাদের সামনে তার অনেকগুলো অ্যাসাইনমেন্ট, আরো প্রবাবলি 7টা সপ্তাহ অ্যাসাইনমেন্ট দিবে। প্রত্যেকটাতে এই জিনিসগুলা খেয়াল রাখবা। তো এতদিন যদি কাজটা নাও করো, আজকে থেকে অন্তত কাজটা করবা। আচ্ছা, তাহলে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট সলভিং এ চলে যাই। আমাদের দেখো এখান থেকে আমরা প্রথমে একটা অ্যাসাইনমেন্টটা পড়ে দেখি, ঠিক আছে? আমাদের অ্যাসাইনমেন্টে কি কি জিনিস দেখতে হবে বা করতে হবে আর কি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমাদের বলছে অ্যাসাইনমেন্টটার নাম কি, রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা, এবং কাপড় কাঁচা সোডা অথবা বেকিং পাউডার বা বেকিং পাউডার তো না, বেকিং সোডা আণবিক ভর নির্ণয়। অনেকগুলা পার্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি হবে। অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখানে একটু বড় হয়, তো আমরা যে কাজটা করব একটু ছোট ছোট করে লিখবো, অথবা তোমরা চাইলে কিন্তু একটা কাজ করতে পারো, যে সকল অ্যাসাইনমেন্টের তোমার শিরোনাম বড়, তোমরা কিছু অ্যাসাইনমেন্ট দেখবা পাওয়া যায়, তোমরা নেটে যদি সার্চ দাও না অ্যাসাইনমেন্ট কভার পেজ, দেখবা কিছু কিছু অ্যাসাইনমেন্ট অলরেডি অনেকে তৈরি করে দিয়ে দিছে গুগলে, বাংলাদেশেরই। তো সেগুলোতে অ্যাসাইনমেন্ট শিরোনাম একটু বেশি বেশি জায়গা আছে, ঠিক আছে? তোমরা চাইলে ওখান থেকে ওইটা ডাউনলোড দিয়ে প্রিন্ট করতে পারো, তো ওইখানে অনেকটা জায়গা পাবা। তো যাই হোক, তো এটার শিরোনামটা আমরা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা খাতায় লিখবোটা কি, এখন তো আমাদের টিচার বাসায় এসে দেখবে না আমরা কি কি করছি, আমরা খাতায় কি লিখবো সেটা চলে যাই। তো খাতায় লিখার আগে আমাদের এখানে বলছে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সোডা অথবা বেকিং সোডা একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে নাও। আমি যে এক্সপেরিমেন্টটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা দেখবা আমাদের কিছুক্ষণ পরে তোমাদের স্ক্রিনে একটা এক্সপেরিমেন্ট চলে আসবে। তো ওই এক্সপেরিমেন্টটাই কিন্তু কি ইউজ করা হয়েছে, আসলে বেকিং সোডা ইউজ করছি। আমি কাপড় কাচা সোডা ইউজ করি নাই। এটা রিজন কাপড় কাচা সোডার আমাদের রিয়াকশনটা একটু ডিফারেন্ট আসে, তোমার রিয়াকশনের সাথে অভ্যস্ত নাই, আজ তোমাদের সিলেবাস ওইটা নাই। আচ্ছা, তোমাদের বেকিং সোডা আছে, এবং এটা যে চ্যাপ্টারে ছিল ওই চ্যাপ্টারটা তোমাদের নাই, বাট এটা তোমাদের বইতে আছে। এই জন্য আমি বেকিং সোডা দিয়ে টেস্টটা করছি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের কি নিতে হচ্ছে, বেকিং সোডা। ওকে, পরবর্তীতে বলছে এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করো। এখানেও কথা আছে, যারা লেবুর রসের ব্যাপারটা লিখবা তাদেরকে সাইট্রিক অ্যাসিড লিখতে হবে। তো সাইট্রিক অ্যাসিড কিন্তু মোটামুটি একটু বড় অ্যাসিড আর কি। তো সাইট্রিক অ্যাসিড, এবং তুমি যদি কাপড় কাচা সোডা নাও তোমার উৎপাদ গুলো কিন্তু অনেক অন্যরকম আসবে। অন্যরকম বলতে একটু ডিফারেন্ট আসবে আর কি। তো ওইটা তখন কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। যেহেতু আমাদের টেক্সট বুকে চ্যাপ্টার 12 এ ভিনেগার ছিল, তাহলে আমরা ভিনেগার নিয়েই কথা বলবো, আর বেকিং সোডা নিয়ে কথা বলবো, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমাদের পরবর্তীতে কি বলছে? আচ্ছা, এতটুকু ছিল হচ্ছে আমাদের ক খ। এরপরে গতে বলছে এই পরিবর্তনগুলা দেখো। আমরা যখন বেকিং সোডা এবং ভিনেগারটা নিয়ে এক্সপেরিমেন্টটা করব, তখন আমাদের যে পরিবর্তনটা আসবে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এরপরে ওই আবার টাইটেলটা লিখে দিছে, এই টাইটেলটা নির্ণয় করে এরপরে দেখো একটা ছোট করে কথা লেখা আছে, প্রতিবেদন বানাইতে হবে। তো এইটা আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট একদম ক্লিয়ার করে দিব যে যে কোনো অ্যাসাইনমেন্টে আমাদের প্রতিবেদন আসুক না কেন, তখন আমরা এটাকে কিভাবে ফেস করব বা কিভাবে লিখবো। এর পরবর্তী কোন অ্যাসাইনমেন্টে সেটা আমি এত ডিটেল বলবো না। তো আজকে এটা অন্তত শিখে ফেলবা, ঠিক আছে, কিভাবে প্রতিবেদন আকারে অ্যাসাইনমেন্টটা আমরা স্টার্টিং করি। তাহলে এতটুকু ছিল প্রশ্ন, ঠিক আছে। তো আমাদের প্রথম যে নির্দেশক টিচারদের জন্য আমাদের বলছে, পরীক্ষণ সংশ্লিষ্ট উপকরণের ব্যবহার তুমি করছো কিনা। এটা তোমাকে যাচাই করলে 4 মার্ক দিবে। দেখো এই 4 মার্কে কি কি আছে, তোমাকে চিত্রটা কারেক্ট রাখতে হবে, যদি চিত্র কারেক্ট থাকো তুমি 1 পাবা। তুমি যদি যে উপকরণ দেওয়া হয়েছে, তোমার উপকরণ কি কি দেওয়া হয়েছে, তুমি চামচ নিছো, তারপর হচ্ছে কাচের গ্লাস নিছো, এরপরে কি বলো তো, এরপর হচ্ছে তুমি নিছো বেকিং সোডা, এরপর নিছো হচ্ছে ভিনেগার। আর কিছু কি নিতে হয়েছে আমাদের এখানে? আর কিছু নেওয়া লাগে না, 4টাই নিতে হয়েছে। কারণ এই 4টা আমরা কিভাবে ব্যবহার করছি সেই বর্ণনাটা আমাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের উম এই যথাযথ ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে চিত্র একই কথা, লাস্টেরটা আমাদের এক্সট্রা অ্যাড করে দিতে হবে সতর্কতা। তাহলে আমরা ফার্স্ট বুঝতে পারলাম যে আমরা যে পরীক্ষাটা করতেছি সেই পরীক্ষার উপকরণগুলা, সেই পরীক্ষার চিত্রটা, সেই পরীক্ষার উপকরণগুলোর ব্যবহার এবং সেই উপকরণগুলা ব্যবহারের সময় সতর্কতা, এই 4টা জিনিস হচ্ছে আমাকে ফার্স্ট পার্ট, ফার্স্ট কোয়েশ্চেনের জন্য লিখতে হবে, ঠিক আছে। 4টা জিনিস আমাকে লিখতে হবে। তাহলে চলো দেরি না করে চলে যাওয়া যাক আমাদের অ্যাসাইনমেন্ট সলভিং সেশনে। তাহলে আমরা আমাদের স্ক্রিনে নিয়ে আসতেছি। প্রথমে আমাদের কাজ করা লাগবে, আমরা যেহেতু এটা প্রতিবেদন আকারে জমা দিব, আমরা যেহেতু এটাকে প্রতিবেদন আকারে জমা দিব, তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে প্রতিবেদন স্টাইলে। তাহলে আমি প্রথমে সবাইকে প্রতিবেদনটা কিভাবে তুমি কমপ্লিট করবা সেই আইডিয়াটা একটু দিচ্ছি। তো এইটার পরবর্তীতে যাতে আর কখনো কোনো অ্যাসাইনমেন্ট সলভিং এ তোমার প্রবলেম না হয়, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে। প্রতিবেদনটা যাতে পারফেক্টলি অলওয়েজ সলভ করতে পারো। আরেকটা জিনিস আমি বলি, কোনো কিছু যখন নতুন নতুন আসবে বা তুমি পারো না, সেটার জন্য আসলে হাই হুতাশ করে বিভিন্ন মানুষের সলভ দেখতে যাও না। তুমি যেটার উপরে নির্ভরশীল ছিলা, হোক সেটা আমি, হোক সেটা অন্য কেউ, ওইটা নিয়েই প্রথমে দেখো। এরপরে তোমার মন যদি তোমাকে সাড়া না দেয়, তুমি সেই টিচারের সাথে কনসাল্ট করবা, এন্ড দেন হচ্ছে তুমি ডিসিশন নিবা। আচ্ছা, তাহলে আমরা আমাদের যেহেতু প্রতিবেদন লিখতেছি, তাহলে প্রতিবেদনের শুরুতে আমরা এখানে লিখবো হচ্ছে তারিখ। এটা তোমরা তোমাদের মতো দিও তারিখ কত দিতে চাও। এরপর আমরা লিখবো হচ্ছে বরাবর। এরপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, যেহেতু আমাদের স্কুলে প্রধান শিক্ষক থাকেন, ওনার বরাবর লিখবো। কেউ যদি চাও অধ্যক্ষ, তবে তারটা স্কুল এন্ড কলেজ হইতে হবে আর কি, তাহলে অধ্যক্ষ লিখতে পারবা। আমি ধরে নিলাম আমারটা হচ্ছে একটা বিদ্যালয়, তাহলে আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে কি প্রধান শিক্ষক। এরপর আমি আমার স্কুলের নামটা দিব, ঠিক আছে, স্কুলের নামটা দিব। ধর আমি নাম দিলাম, আমার স্কুলের নাম হচ্ছে বাগমারা উচ্চ 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 বিদ্যালয়, দেখি উচ্চ বিদ্যালয়। ওয়েট, আমার স্ক্রিন চলে গেল বাগমারা নাম লেখার জন্য।
হ্যাঁ, ওকে। বাগমারার ফলাফল, বাগমারা লিখতে গিয়ে কি এক অবস্থা। আমরা লিখবো বাগমারা উচ্চ বিদ্যালয়, তারপর ধরো এটা কোথায় অবস্থিত, ধরো আমি বাগেরহাটে থাকি। ওকে, তোমার স্কুলের নাম তুমি লিখবা, এরপরে লিখবা হচ্ছে বিষয়, এরপরে তুমি লিখবা হচ্ছে বিষয়। তো বিষয়টা কি লিখবা, তোমার যা কিছু এখানে লেখা ছিল, আই রিপিট, যা কিছু বলতে কি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এবং নেক্সট অ্যাসাইনমেন্ট গুলো তো সেম কাজ করবা। এই যে এখান থেকে দেখো, রাসায়নিক পরিবর্তন থেকে শুরু করে আণবিক ভর নির্ণয়, রাসায়নিক পরিবর্তন থেকে শুরু করে আণবিক ভর নির্ণয়, ঠিক আছে, এই পর্যন্ত পুরোটা তুমি লিখবা। এখান থেকে শুরু করে পুরাটা তুমি লিখবা, তোমার 2 লাইন লাগতে পারে। তুমি সেকেন্ড লাইনটা স্টার্ট করে এখান থেকে স্টার্ট করবা, কারো যদি থার্ড লাইনও চলে যায় সে আবার এখান থেকে স্টার্ট করবা। মানে তোমার এই সিকোয়েন্সটা যাতে ঠিক থাকে, বুঝছো, এটা যাতে সোজা থাকে, তো এটা একটু খেয়াল রাখো। এরপরে লিখে আমরা লিখবো সংক্রান্ত প্রতিবেদন, টপিকটা লিখে আমরা লিখবো এত সংক্রান্ত প্রতিবেদন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা লিখবো হচ্ছে আমাদের জনাব, জনাব কি, বিনীত নিবেদন, এই যে একদম সব বরাবর লিখবো, ঠিক আছে, কেউ ডানে বামে লিখবো না, আই মিন অনেকে বিনীত নিবেদন এই জায়গা থেকে লেখে, কোনো দরকার নেই, ওই নিয়ম নাই এখন আর, মানধাতা আমলের নিয়ম। বিনীত নিবেদন, এই যে, এরপরে লিখতে হবে আপনার আদেশে, আপনার আদেশে, আপনার আদেশে। এরপরে হচ্ছে আমরা কি লিখবো, এখানে ইম্পর্টেন্ট পার্ট আছে, আমাদের যার যা স্কুল, আমাদের যার যা স্কুল, সেই স্কুলের হচ্ছে ফার্স্ট অ্যালফাবেট গুলা লিখবো। যেমন আমার স্কুলের নাম বাগমারা উচ্চ বিদ্যালয়, তা আমি লিখবো বয়কার বা, তারপর উচ্চের উ, দেন হচ্ছে বিদ্যালয় বাউবি। যাদের স্কুলের নাম হচ্ছে অন্যরকম, তারা ওই অন্য রকমের প্রথম অ্যালফাবেট গুলা লিখবা। লেখার পরে তোমাকে একটা নাম্বার লিখতে হবে, ঠিক আছে, তুমি যে নাম্বার লিখো তোমার ইচ্ছা। তাহলে আমি দিলাম হচ্ছে 1350। এই 1350 দিয়ে বুঝায় তোমার স্কুলের কত নাম্বার নোটিসে এই প্রতিবেদনটা চাওয়া হয়েছে। তুমি যে কোনো বার যে কোনো নাম্বার ইউজ করতে পারো, 4 ডিজিটের ইউজ করো, কারণ প্রতিবেদন আসলে বা স্কুলের নোটিস হিউজ নোটিস হয় আর কি, বুঝছো। তাহলে আমরা এই নাম্বারটা দিয়ে আসলে কি বুঝবো, তোমার এই নোটিসটা আসলে কত নাম্বার নোটিস ছিল স্কুলের। ওকে, আচ্ছা, এরপরে তুমি লিখবা তারিখ, এরপর তুমি লিখবে হচ্ছে তারিখ, ঠিক আছে, যেমন এই অ্যাসাইনমেন্টে যেদিন পাবলিশ হয়েছে তুমি ওই তারিখ দিতে পারো, এত তারিখ, লাস্টে কত লিখবা, 2021, তারিখ লেখার পর 18 তারিখ বা 18 সেপ্টেম্বর বা যা লেখো না কেন, এত 21 অনুসারে, অনুসারে এইভাবে লিখে, এরপরে হচ্ছে তুমি ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে লেখা স্টার্ট করবা। তোমার এই বিষয়তে যেটা লিখছিলে না, সেম জিনিসটা এখানেও লিখবা, যে ব্যাপারটা আসলে কি, ঠিক আছে। লিখে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে লিখবা শীর্ষক, শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি, নিম্নে লিখেছি, পেশ করছি, একই জিনিস। তো এইভাবে তোমার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যেগুলা প্রতিবেদন চাইছে সেখানে আমরা এইভাবে লিখছি। কেউ চাইলে পেশের জায়গায় প্রণয়নও লিখতে পারো, একই সিনোনিমাস ওয়ার্ড। তাহলে তোমরা সবাই কিন্তু এই ফরম্যাটটা খেয়াল রাখো, এই ফরম্যাটই সবসময় হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রতিবেদনটা কমপ্লিট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু যদি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে ফাংশন, পরবর্তী ফাংশন বলতে কি, আমাদের যে পরীক্ষাটা সেটা আমরা চলে যাব, আমাদের যে পরীক্ষাটা সেটা আমরা চলে যাব। তাহলে আমরা এখান থেকে এতটুকু লিখলাম, এটা তোমরা চাইলে ফ্রন্ট মানে প্রথম পেজে এতটুকু লিখতে পারো, নিম্নে পেশ করছি লিখে, এরপর হচ্ছে স্টার্ট হবে। আচ্ছা, আমি এখানে ছবি কে রাখছি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। এতটুকু যদি ক্লিয়ার হয়, আমি আরেকটা পেজে যাই। এবার হচ্ছে আমরা আমাদের কি লিখবো, আমাদের হচ্ছে ক নাম্বার যেটা, আমাদের ক নাম্বার যেটা, তাহলে ক নাম্বারের প্রথমে যে কাজ, ক নাম্বারের প্রথমে যে কাজ, আমরা এখানে পরীক্ষার নামটা লিখতে পারি।
আমরা এখানে আমাদের পরীক্ষার নামটা লিখতে পারি। আমরা আমাদের পরীক্ষার নামটা লিখতে পারি। তো একই কথা, আসলে 14 বার লেখার তো কিছু নেই, তোমরা পরীক্ষার নাম না লিখলেও সমস্যা নেই। বাস এখানে আহামরি কোনো ভুলও নাই, তুমি মার্কসও পাচ্ছ না extra। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, তোমার টিচারের জন্য যেভাবে দেখতে দেওয়া হয়েছে তুমি আসলে ওইভাবে লিখলেই হবে। ঠিক আছে, আসলে উচিত ছিল টিচারের ওই অংশটা টিচারদেরকে দেওয়া, তাইলে আসলে আমরা বুঝতাম না যে আসলে আমার টিচার কতটুকু দেখে কি মার্ক দিবে। যেহেতু এটা আমাদের সামনে দিয়েই দিছে, তাহলে আমরা কিন্তু এটার একটা ব্যবহার করতে পারি। আমরা এখানে এক্সট্রা কিছু লেখার কিন্তু প্রয়োজন নাই, যদি তোমরা চাও আর কি। এরপরেও যদি কেউ চাও যে না আমি এক্সট্রা অনেক কিছু লিখবো, সে লিখতে পারো, তবে তার জন্য তুমি এক্সট্রা কোনো মার্কসই পাবা না কখনো। আচ্ছা, তাহলে আমি যে এখানে পরীক্ষার নামটা লিখতেছি এটার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো মার্ক পাবো না। এটা জাস্ট আমার প্রেজেন্টেশনের একটা ব্যবহার, যে আমি এটাকে একদম ওই যে প্র্যাকটিক্যাল যেভাবে করি না, সেভাবে লিখে লেখার চেষ্টা করলাম। এটাই আর কি, এছাড়া নতুন কিছু না। তো কেউ যদি এটা নাও লেখো তাও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে। ভুল ধরতে যাও না পণ্ডিতি কইরা, যে তুই তো লেখোস না, তোর কি হইব। আচ্ছা, তো পরীক্ষার নামে আমরা এখানে কি লিখতে পারি? আমাদের পরীক্ষাটা দেখো বলছে যে আমাদের কাপড় কাচা সোডা অথবা বেকিং সোডা নিতে হবে, এবং হচ্ছে কি নিতে হবে, ভিনেগার নিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের বেকিং সোডা, বেকিং সোডার বেকিং সোডার সাথে বেকিং সোডার সাথে ভিনেগার ভিনেগারের বিক্রিয়া পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ও উৎপন্ন গ্যাস শনাক্তকরণ, উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। এক্স্যাক্টলি যে কাপড় কাঁচার সোডা এবং হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস দেওয়া করছো, সে সেটা লিখবা। আচ্ছা, তো পরীক্ষার নাম লেখার পরে আমাদের এখান থেকে আমরা উপকরণের নাম লিখবো। কেউ চাইলে উপকরণ লিখতে পারো, কেউ চাইলে প্রয়োজনীয় উপকরণ লিখতে পারো। প্রয়োজনীয় একটা বড়, আমি লিখতেছি না, লিখতে কষ্ট হয়। তাহলে আমাদের প্রয়োজনীয় উপকরণ কি? তাহলে আমরা প্রথমে এখানে লিখবো আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে এখান থেকে কি জানি ছিল, আমাদের চা চামচ। এখানে একটি লিখে দাও, একটি চা চামচ। 2 নম্বরে ছিল হচ্ছে একটি স্বচ্ছ কাচের গ্লাস, স্বচ্ছ কাচের গ্লাস। 3 নম্বর হচ্ছে বেকিং সোডা। 4 নম্বর হচ্ছে আমাদের কি এখান থেকে বলতো, 4 নম্বর হচ্ছে আমাদের ভিনেগার। ঠিক আছে। তো এখানে কেউ যে যেমন আমরা যখন কার্বন ডাই অক্সাইডের পর্যবেক্ষণ দেখবো না, তো এখানে আমাদের চুন লাগবে। ঠিক আছে, তো ওইটা কিন্তু আলাদা একটা জিনিস, ওইটা কিন্তু তোমার এক্সপেরিমেন্টের সাথে রিলেটেড না। ঠিক আছে, ওইটা কিন্তু একটা আলাদা জিনিস, তোমার এক্সপেরিমেন্টের সাথে রিলেটেড না। তো এখানে কেউ চুন টুন লেখো না, কারণ এটা তোমার চাই নেই। আমার কোয়েশ্চেনে বলা ছিল ভিনেগার এবং হচ্ছে বেকিং সোডার যে মিশ্রণ, সেটা তোমাকে পরীক্ষা করতে হবে। তো সেখানে চুন লাগছে, কেন চুন লাগছে চূর্ণ পরীক্ষণের জন্য, সেটা আমরা প্রথমটা ইনক্লুডেড রাখবো না। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। তো কারো অ্যান্সার দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, আমাদের অ্যাসাইনমেন্ট যা বলছে সেটা আসলে বুঝতে হবে এবং সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে এটা ডান। তাহলে আমরা প্রয়োজনীয় উপকরণ লিখলাম, এখন এই প্রয়োজনীয় উপকরণটা আমরা কিভাবে পারফেক্টলি ব্যবহার করছি সেটা আমাদেরকে লিখতে হবে। আমরা এখানে লিখবো হচ্ছে উপকরণের ব্যবহার। আমরা এখানে লিখবো হচ্ছে উপকরণের ব্যবহার। উপকরণের ব্যবহার কি, আমাদের প্রশ্ন যেভাবে বলছে আমরা সেভাবেই নিব, সেভাবেই লিখবো। তাহলে আমাদের এখানে কি লিখবো, আমাদের প্রথম প্রথম যে ব্যবহারটা, আমরা এখানে লিখবো যে প্রথমে প্রথমে 1 টেবিল চামচ 1 টেবিল চামচ পরিমাণ
পরিমাণ বেকিং সোডা একটি স্বচ্ছ কাচের গ্লাসে নিই। ঠিক আছে, তো আমাদের স্বচ্ছ কাচের গ্লাসে নিব, এরপরে লিখবো যে গ্লাসে বেকিং সোডা নেবার পর তাতে 2 টেবিল চামচ, এটা ম্যাক্সিমাম যারা দেখা লিখতেছে ও অ্যাসাইনমেন্ট না পড়া তারা 1 টেবিল চামচ বা যা ইচ্ছে তা লিখতেছে। আসলে কেন যে এরকম করে, আমি আসলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করার আগে এগুলো আসলে কিভাবে জানি, আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করার আগে আসলে সার্চ দেই, সার্চ দিয়ে দেখি আসলে এই অ্যাসাইনমেন্টে নিয়ে কে কেমন ভাবনা করতেছে। ঠিক আছে, এরপর দেখে মাঝে মাঝে হাসিও লাগে যে এত কষ্ট করে তারা অ্যাসাইনমেন্ট গুলো লিখে লিখে তোমাদের জন্য ছবি তুলে দেয়, অনেক ইনফরমেশন আসলে গ্যাপ থাকে। আসলে এটা রিজন হচ্ছে দুইটা। প্রথম রিজনটা হচ্ছে যারা খুবই দক্ষ শিক্ষক তারা আসলে ইউটিউব চ্যানেলে নাই, আর দ্বিতীয় রিজন হচ্ছে যারা আসলে ইউটিউব চ্যানেলে আছে ম্যাক্সিমাম তারা এত দক্ষ শিক্ষক না আসলে। ঠিক আছে, তারা শখের বসে এবং দেখা গেছে জিনিসগুলো কোথা থেকে কালেক্ট টালেক্ট করে কোনোভাবে তোমাদের জন্য দিয়ে দিচ্ছে এবং তাড়াহুড়ো করে দিচ্ছে, তোমরাও পাগল যে কখন দিবেন কখন দিবেন, আসলে কখন দিবেন পর্যন্তই। ঠিক আছে, যখন দেয় তখন আর কোনো খবর নাই, তখন দেখা যায় এরপরে পিডিএফ চাওয়া শুরু করে দেয় ম্যাক্সিমাম। বাট অ্যাকচুয়ালি যারা দেখো ডিটেলস বুঝো তাদের কথা আলাদা, তাদের কথা এখানে আমরা উল্লেখ করতেছি না। তো ব্যাপারটা আসলে এইরকম। আরেকটা ফানি ব্যাপার বলি তোমাদেরকে, জাস্ট এটা লেখার মাঝখানে, সেটা হচ্ছে দেখো বর্তমানে তোমাদের মাঝখানে এমন ট্রেন্ড শুরু হয়েছে, ধরো এ একজন টিচার, বি আরেকজন টিচার, সি হচ্ছে আরেকজন টিচার, তিনজন টিচার। ঠিক আছে, তো তিনজনই ধরো ইউটিউবে আসছে অ্যাসাইনমেন্ট দেয়, এ এর ফলোয়ার সবচেয়ে বেশি, বি এর ফলোয়ার কম এবং সি এর ফলোয়ার সবচেয়ে আরো কম। তো দেখা গেল ধরো এ কোনো একটা ভুল করলো, ঠিক আছে, এ কোনো একটা ভুল করলো যেটা বি এবং সি ঠিক করছে, তখন দেখা যায় এর যারা ফলোয়ার তারা কিন্তু অ্যাসাইনমেন্ট লিখেই নেয় অলরেডি। ঠিক আছে, না লিখে তাদের ভুলটা হচ্ছে স্বীকার তো করেই না, বরং বিসি এর ভুল ধরতে ব্যস্ত, এবং বিসি এর ফলোয়ার যারা আছে তারা আবার এই এর সাথে যে হচ্ছে যুক্তি দেওয়া শুরু করে যে তাদেরটা কেন সঠিক কিন্তু এরটা ভুল। এটাই হলো একটা একটা শ্রেণীর পোলাপান এই কাজগুলো করে, অথচ কেউই জিনিসটা বুঝতেছে না, বা বুঝলেও জিনিসটা নিয়ে তর্ক করার তো কিছু নাই, যে যার মতো লিখুক, এটা নিয়ে আমরা কেন এত মানে বাকবিতণ্ডায় যাব। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে এক শ্রেণীর পোলাপান আছে তারা অ্যাসাইনমেন্টের সলভ কালেকশন করে দেখে, তারপর হচ্ছে ইজিলি কমেন্ট পাস করে দেয়, আর ওই স্যার তো ভুল করছে, ওই স্যার তো কিছুই পারে না, ওইটা তো আমি দেখছি ওইখানে এটা লিখছে। আসলে ও ও যেটা দেখছে সেটা আসলে ভুল কিনা সঠিক, যদি ভুল হয় তাহলে তো ঠিক আছে, তো ম্যাক্সিমাম এই কমেন্টটা করে দেয় কেমনে, সে না দেখে দেখছে কোনো একটা জিনিস সে যেখান থেকে কালেক্ট করছে বা সে যারা ফলো করে তার সাথে মিলে নাই, দেন সে ডিক্লেয়ার করে দেয় আরেকটা ভুল, দেন তারা কম্পেয়ার শুরু করে যে এই স্যারেরটা ঠিক ওই স্যারেরটা ভুল বা এরকম কিছু। আসলে দেখো একটা জিনিস, আমরা যারা অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য তৈরি করি বা যারা ওনারা তৈরি করে তাদের মূল লক্ষ্য কিন্তু আসলে তোমাদের অ্যাসাইনমেন্টটা জাস্ট তোমাদের কাছে পৌঁছায় দেওয়া, এগুলা দিয়ে আমরাও কোনো মার্ক পাবো না বা আমাদের কিছু আসলে যায়ও আসে না। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে চলে আসছি এবং আরো কিছু যারা টিচার দিচ্ছে তারা অলরেডি বিশ্ববিদ্যালয় পার করে চলে গেছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্রিটিসাইজ করার আগে কার আসলে লাভটা হচ্ছে আর কার লসটা হচ্ছে এগুলো দেখে খুব হাসি লাগে। লাস্ট একটা ব্যাপার আমার খুব হাসি লাগে, ধরো কোন একটা ইউটিউব চ্যানেলে দেখা গেছে কি মানে কেউ দিছে হচ্ছে ধরো আর্টস এর সকল ভিডিও দিছে, ঠিক আছে, তো এখানে গিয়ে সায়েন্সের এক ছেলে কমেন্ট করে বসে যে ভাই খালি আর্টস এরই দিলেন, সায়েন্সে দেখেন না। আবার যারা সায়েন্সের চ্যানেল সেখানে পুরো সায়েন্স দিছে, ভাই খালি সায়েন্স দিতেছেন আর্টস দেখেন না। ধরো সায়েন্স আর্টস সব দেওয়া হয়েছে, তখন হঠাৎ করে কমার্স চলে এসে কমেন্ট করে ভাই কমার্স কবে দিবেন। ধরো কেউ ফিজিক্স কেমিস্ট্রি সব দিয়ে দিছে, বায়োলজি বাকি আছে, এখানে কিন্তু অ্যাপ্রিসিয়েশন করতে পারে যে থ্যাংক ইউ যে এটা এরকম কিছু না, কমেন্ট আসে যে বায়োলজি কবে দিবেন। মানে ব্যাপারটা এইরকম স্টুডেন্টদের যে সব টিচার আসলে ডিউটি নিয়ে নিছে এবং তারা এসে আসলে সেটা চাচ্ছে,
চাওয়ারও তো একটা আসলে ব্যাপার থাকে না, যে আমি চাচ্ছি, সেটা তো একটা এটিকেট মেনে চাওয়া যায়। তো এই জিনিসটাও একদমই নাই। তো যাই হোক, আমরা আমাদের আমলে যদি অ্যাসাইনমেন্ট থাকতো কখনোই এরকম ডিরেক্ট আমরা জিজ্ঞেস করতে পারতাম না, বা এটা জিজ্ঞেস করারও তো ওয়ে আছে, তাই না? তো যারা এটা শুনতেছো, চেষ্টা করবা যে জিনিসগুলা মেনটেন করতে, বা এরকম কমেন্ট কোথাও না করতে, হুটহাট করে বা কোনো ফ্রেন্ডের সাথে কম্পারিজনে না যাইতে। তুমি ভালোভাবে বুঝো তোমার অ্যাসাইনমেন্ট পেজে কি কি লিখতে বলছো এবং তুমি কি কি লিখতেছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের লিখাতে। তার গ্লাসে বেকিং সোডা নেবার পর তাতে 2 টেবিল চামচ আমরা কি অ্যাড করলাম? আমরা ভিনেগার যোগ করি। ভিনেগার যোগ করি। ঠিক আছে, এরপরে 3 নাম্বারটা দিব আমরা এখানে। যোগ করার পর সম্পূর্ণ মনোযোগের সাথে, মনোযোগের সাথে পরীক্ষাটি পর্যবেক্ষণ করি। পরীক্ষাটি পর্যবেক্ষণ করি। এই পরীক্ষাটা খুবই সহজ, তোমাদের কিছুক্ষণ পরে আসবে স্ক্রিনে। তোমরা চাইলে বাসাতে এই পরীক্ষাটা করে দেখতে পারো। আচ্ছা, এই দেখো আমি উপকরণের ব্যবহার 3টা লিখছি। ঠিক আছে, এই 3টাই তোমরা লিখবা, কারণ প্রশ্নে উপকরণ আমার 4টাই ছিল, 4টা দিয়ে আমি 3টা ব্যবহার পাই। এখানে যদি কেউ লেখো যে উপকরণের ব্যবহার, প্রথমে গ্লাসকে মানে মানে ভিম ওয়াশিং পাউডার দিয়ে ধুইছি, ধোয়ার পরে গ্লাসটা টিস্যু দিয়ে মুছছি, এগুলো কিন্তু আসলে ব্যবহার না। ঠিক আছে, আমার উপকরণগুলো আমার পরীক্ষাতে কি কি ব্যবহার আছে সেটা। অনেকে লিখছে গগলস পরছে, গগলস পরে অ্যাপ্রন পরছে। মানে আসলে সিরিয়াসলি এত ভিন্নতা তো দরকার নেই। আমাদের প্রশ্নবস্তু উপকরণের ব্যবহার, আমরা উপকরণের ব্যবহার লিখলাম। এরপরে দেখো উপকরণের ব্যবহার লেখার পর আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছবি। তো দেখো আমি তোমাদের জন্য একটা ছবি এখান থেকে দেখো, তোমরা এরকম রিলেটেড ছবি দিতে পারো। যে দেখো প্রথম যে ছবিটা আমরা এখানে লিখি চিত্র। প্রথমে আমি লিখে নিচ্ছি চিত্র। চিত্র কি? ভিনেগার ও বেকিং সোডা, বেকিং সোডার মিশ্রণে, মিশ্রণের পরীক্ষা। এবার দেখো চিত্রটাকে তোমরা কিভাবে আঁকতে পারো। তো প্রথমে তোমার ফার্স্ট পার্টটা কি হবে? আমাদের এখান থেকে ফার্স্ট পার্টটা ধরো আমরা এখান থেকে লিখতে পারি যে এই যে চামচ দিয়ে দেখো বাইরে আঙ্গুল আঙ্গুল টাঙ্গুল আঁকা হয়েছে, আমি আঁকছি। তো এটা একটা ডিজিটাল আর্ট আর কি। তো যাই হোক, তুমি একটা গ্লাস আঁকবা, গ্লাস থেকে পাশে বেকিং সোডা নামে একটা প্যাকেট আঁকছি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ইটস আপ টু ইউ। দেন এখানে আমাদের দেখো এই চামচে আমরা এই যে এখানে কি নিচ্ছি, বেকিং সোডা নিচ্ছি। আমি আসলে চামচে পুরা জিনিসটা নেওয়া উচিত ছিল, তো যাই হোক, তো আমরা নিচে হচ্ছে পুরা চামচ ব্যাপী। ঠিক আছে, তোমরা পুরা চামচে বেকিং পাউডার, বেকিং ইয়াটা দেখায়ও, পুরা চামচ ভর্তি জিনিসটা দেখায়ও। আচ্ছা, তো নিচে নেওয়ার পর হচ্ছে তুমি একটা গ্লাসে ঢালতেছো, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফার্স্ট যে স্টেপ সেটা। তো তুমি এখানে নিচে লিখতে পারো, চিত্রের নিচে লিখে দিবা যে গ্লাসে বেকিং সোডা নেয়া নেয়ার সময়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা কি? এবার তুমি সেই একই গ্লাস দেখো, তুমি যখন এটা নিছো, যে এখানে কিন্তু দেখছো এখানে কিন্তু একটা শ্যাডো আসছে। শ্যাডোটা কিসের আসলে? বেকিং, যে আমরা সোডা নিয়েছি সেটা শ্যাডোটা তোমাকে লিখতে হবে। এরপর তুমি চাইলে ভিনেগারের বোতল ড্র করতে পারো, তোমার ইচ্ছা। তো ভিনেগারের বোতল থেকে তুমি এখানে কি নিলা? ভিনেগার নিলা। তো আমি এই এগুলা তুমি আবার আইকো না, আমি জাস্ট তোমার বোঝানোর জন্য লিখতে করে লিখবো যে ওই গ্লাসে ভিনেগার যোগ করা যোগ করার সময়। ঠিক আছে, এভাবে সুন্দর করে লিখে দিবা। তোমার হাতের লেখা তো আমার চেয়ে সুন্দর, তোমরা সুন্দর করে লিখবা। এরপরে লিখবা হচ্ছে এই যে বুদবুদ সৃষ্টি। দেখো আমার ক্লাসে কিন্তু তোমাকে এখানে দেখাইতে হবে যে বুদবুদ তৈরি হয়েছে। সেটা তুমি এখন যেভাবে দেখো, আমি এভাবে দেখাইছি, বোঝাই যাচ্ছে বুদবুদ আসছে। তো যাই হোক,
তো এইভাবেই তোমাকে ছবিটা আঁকতে হবে। তো তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে প্রথমে পরীক্ষার নামটা লেখা, দেন হচ্ছে পরীক্ষার উপকরণগুলো কি ব্যবহার করা হয়েছে সেটা লেখা, দেন হচ্ছে উপকরণগুলোর ব্যবহার তোমাকে সঠিকভাবে লেখা, এবং হচ্ছে তুমি চিত্রটা পারফেক্টলি ড্র করছো কিনা সেটা ইয়া করা। এরপরেও শেষ হয়নি আমাদের, এরপরে হচ্ছে আমাদের সতর্কতা লেখা লাগবে। ঠিক আছে, এই পরীক্ষাটা করো সতর্কতা। তোমরা লিখি সতর্কতা। সতর্কতার এসে আমরা কিছু জিনিস লিখবো। আরেকটা ব্যাপার, আসলে তোমাদের মানে আসলে লাকটা খারাপ, তোমাদের ব্যাচে তোমরা অনেকগুলা পরীক্ষা করতে পারো না সামনাসামনি, করতে পারলে আসলে জিনিসগুলো অনেক কিছু বুঝতাম। অনেকগুলো আছে তোমরা করতেই পারো না। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা প্রথমে লিখবো প্রথম সতর্কতা, যে রাসায়নিক, আমাদের যেগুলো রাসায়নিক দ্রব্য, রাসায়নিক পদার্থগুলো, রাসায়নিক পদার্থগুলো যাতে গায়ে না লাগে, গায়ে না লাগে সেই জন্য অ্যাপ্রন, অনেকে অ্যাপ্রন বানান এইভাবে না লিখে ও সরেও জফলা আকার দিয়ে লেখে, একই জিনিস অ্যাপ্রন এবং গ্লাভস, গ্লাভস কি লেখা যায়, পড়া হয়েছিল লেখা যায়। আচ্ছা, পড়া বানানটা কি? আচ্ছা, গ্লাভস ব্যবহার করা হয়েছে এটাই লিখি, এটা বেটার। গ্লাভস ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের একটা সতর্কতা। আচ্ছা হয়েছিল, দেই পারফেকশনে। আচ্ছা হয়েছিল। তো এর পরবর্তী সতর্কতা দেখো, যদি আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাটাই করে না, তারপর আবার আমরা গ্লাভস আর অ্যাপ্রন পরাই দিচ্ছি। আচ্ছা এরপরে আমাদের রাসায়নিক পদার্থ যাতে আমাদের চোখে না যায়, রাসায়নিক পদার্থ, আসলে লঘু অ্যাসিড নিয়ে কাজ করলে কোনো সতর্কতাই লাগে না, এরা আসলে কেন যে দিছে এরাই জানে। তারপরও আমাদের লিখতে হচ্ছে রাসায়নিক পদার্থ যাতে চোখে না পৌঁছায়, পৌঁছায় সেজন্য আমরা গগলস পরি। গগলস, গগলস সবাই চিনো অলরেডি, করোনা আমলে গগলস অনেক ফেমাস হয়ে গেছে। তো গগলস কিন্তু আমরা জানি গগলস ব্যবহৃত হয়েছিল। এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা আসলে ফাও ফাও, এগুলো ম্যাক্সিমাম ইউজ করে না, ম্যাক্সিমাম তো তোমরা পরীক্ষা ছাড়াই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবা। এরপরে 3 নাম্বারটা আমরা এখান থেকে লিখবো, যে আমরা বেকিং সোডা, এটা খুব ইম্পর্টেন্ট, বেকিং সোডা এবং ভিনেগারের যে পরিমাপটা সেইটা কাউন্টিং এর সময় সতর্ক ছিলাম। আমরা লিখবো যে বেকিং সোডা, বেকিং সোডা ও ভিনেগার, ভিনেগার পরিমাপ যাতে সঠিক হয় সে ব্যাপারে, সে ব্যাপারে সতর্ক ছিলাম, সতর্ক ছিলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা লাস্ট লিখতে পারি যে আমরা ব্যবহার সতর্ক ছিলাম এবং পর্যবেক্ষণটা অত্যন্ত সতর্কতার সাথে দেখছি। আসলে সতর্কতার সাথে দেখার কিছুই নাই, কিন্তু আসলে লিখতে হইতেছে, বুদবুদ তো আসলে এমন উঠবে অমন উঠবে। অত্যন্ত সতর্কতার সাথে, সতর্কতার সাথে, পর্যাপ্ত সতর্কতার সাথে করেছিলাম। আমাদের এই 4টা সতর্কতা হচ্ছে আমরা অবলম্বন করছি। তো যদি ভুয়া কথা এগুলা, তো ওই ভুয়া কথাগুলো তোমরা লিখে ফেলবা। আসলে বাস্তবে লঘু অ্যাসিডের সাথে যখন আমরা বেকিং সোডা নিই, তার জন্য তেমন সতর্কতা অবলম্বন করতে হয় না। ঠিক আছে, যাই হোক। তো
আমরা এতটুকু ক্লিয়ার। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা কি আমরা এখান থেকে দেখে আসি। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা ছিল হচ্ছে অ্যাসাইনমেন্টটা, যে এখান থেকে স্টার্ট, পরীক্ষার নাম, তারপরে প্রয়োজনীয় উপকরণ, উপকরণের ব্যবহার, তারপর হচ্ছে আমাদের ছবিটা দিতে হবে, ছবিটা আমরা চিহ্নিত করব পারফেক্ট ভাবে, এরপর সতর্কতা লিখবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক নাম্বার। এখানে আমাদের আর কোনো কিছু লেখার মতো কিছু নাই, যদি কেউ চাও এক্সট্রা লিখবা ওয়েলকাম, তুমি যা ইচ্ছা লিখতে পারো। এরপর হচ্ছে আমাদের পরবর্তীটা আমাদের বলছে। তো পরবর্তীতে যাওয়ার আগে চলো আমরা এক্সপেরিমেন্ট একটু দেখে নিই আসলে এক্সপেরিমেন্টটা কিভাবে হয়েছে। ওকে, তাহলে এক্সপেরিমেন্টটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখছো কত সুন্দরভাবে বুদবুদ সৃষ্টি হয়েছে কার্বন ডাই অক্সাইড। আমরা যে বুদবুদটা সৃষ্টি করছি এটা আসলে মেনলি কার্বন ডাই অক্সাইডের। তো এটা আমরা এখন খ নাম্বারে এসে দেখবো যে আসলে বিক্রিয়াটা কেমন ভাবে হয়েছিল। তো খ নাম্বার আমাদেরকে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে যে পরীক্ষণের রাসায়নিক পরিবর্তন দেখতে হবে। তাহলে আমরা একদম প্রথমে দেখো উৎপন্ন যৌগগুলোর নাম লিখতে হবে, মানে উৎপাদের নাম, সমীকরণ সঠিক লিখছো কিনা। তো নাম সহ বিক্রিয়ার নামটা কি সেটা উল্লেখ করতে হবে এবং বিক্রিয়ার বর্ণনা দিতে হবে। এটা কিন্তু খুব সিম্পল একটা কোয়েশ্চেন, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। তাহলে চলো আমরা চলে যাই সলভিং এ। আচ্ছা, তো সলভিং কোথায় আমাদের? বোর্ড। ওকে, তাহলে আমরা এখান থেকে খ নাম্বার দিব। খ নাম্বার দিয়ে হচ্ছে আমরা লিখব যে ক পরীক্ষা ক পরীক্ষার মাধ্যমে ক পরীক্ষার মাধ্যমে ক পরীক্ষার মাধ্যমে কি লেখা যায়? প্রাপ্ত উৎপাদ ও বিক্রিয়া। তাহলে আমরা চলো প্রথমে লিখি আমাদের প্রোডাক্ট গুলা। তো প্রথমে আমাদের প্রোডাক্ট কে ছিল? আমাদের ফার্স্ট প্রোডাক্ট ছিল ভিনেগার। আমরা সবাই জানি ভিনেগারে কি থাকে। ভিনেগারে আমাদের ইথানোয়িক অ্যাসিড থাকে এন্ড হচ্ছে বেকিং সোডার প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এদের সাথে যদি আমরা বিক্রিয়া করি, তো বিক্রিয়া যারা হচ্ছে বুঝো তারা জানো যে আমাদের এইটা হচ্ছে মাইনাস চার্জ, এইটা হচ্ছে প্লাস, এন্ড সোডিয়াম হচ্ছে আমাদের প্লাস চার্জ, এন্ড হাইড্রোজেন কার্বনেট আর বাইকার্বনেট এটা হচ্ছে একটা রেডিক্যাল বা যৌগমূলক, এটা হচ্ছে মাইনাস। তো অবভিয়াসলি আমাদের মাইনাসের সাথে প্লাস চলে যাবে, এন্ড তাহলে আমাদের আসতেছে কি CH3COO এন্ড হচ্ছে আমাদের এই H প্লাস চলে যাবে হচ্ছে কার সাথে? মাইনাসের সাথে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড একটা অস্থায়ী অ্যাসিড। তো এটার মধ্যে কে কে থাকে আমরা জানি পানি আর কার্বন ডাই অক্সাইড থাকে।
মেনলি অ্যাসিডটা লেখা হয় না, এই অ্যাসিডটা ভেঙে আসলে আমরা কি লিখি বিক্রিয়াতে? আমরা লিখি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এন্ড হচ্ছে পানি। এইটাই কিন্তু আমাদের সঠিক বিক্রিয়া। তো খেয়াল করে দেখো আমাদের বিক্রিয়া সমতা হয়েছে কিনা। তো আমরা যদি দেখি খেয়াল করে, আমাদের কার্বন ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে বাম পাশে 4টা, ওই পাশে আমাদের সমতা কিন্তু হয়েছে, বাম পাশে 4টা আর এখানে একটা 5টা। তো এখানে হচ্ছে আমাদের 5টা ঠিক আছে। অক্সিজেন এখানে হচ্ছে 5টা, ওইখানে হচ্ছে কয়টা? 5টা। তো সব দিক থেকে বিক্রিয়া কিন্তু ঠিকঠাক। তো আমাদের বিক্রিয়া এটা ঠিক আছে, বিক্রিয়া আমাদের এটা। এখন আমাদের এখানে উৎপাদ গুলা কারেক্ট হয়েছে কিনা, দ্যাট মিনস তুমি এখানে সোডিয়াম ইথানয়েড পাচ্ছ, এটা দেখাইতে পারছো কিনা, কার্বন ডাই অক্সাইড এবং পানি দেখাইতে পারছো কিনা। তো এটা তাই এখানে আমরা ফার্স্ট হচ্ছে বিক্রিয়াটার বর্ণনাটা দিব যে এক্স্যাক্টলি আমরা করলামটা কি। আমরা লিখবো ভিনেগারে, ভিনেগারে আমরা কিন্তু সবাই জানি যে ভিনেগারে হচ্ছে কত পার্সেন্ট ইথানোয়িক অ্যাসিডকে আমরা কি বলি, ইথানোয়িক অ্যাসিডের সামথিং একটা পার্সেন্টেজকে আমরা ভিনেগার বলি না? তো সেই পার্সেন্টেজটা কত, 4 থেকে 10%। আমরা লিখবো ভিনেগারে 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বিদ্যমান। ঠিক আছে, তো এটার নিচে আমরা এখানে লিখে দিব যেটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমরা এটার নাম লিখবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার নাম আমরা লিখবো সোডিয়াম, সোডিয়াম বাইকার্বনেট অথবা হাইড্রোজেন কার্বনেট, যে যেটা লেখো হবে। এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, তারা জৈব যৌগ পড়ছো, চিনো এটারে। আর আমি এই দুইটার নাম লিখতেছি না, তোমরা সবাই পারো, কার্বন ডাই অক্সাইড এবং পানি লিখে রাখবে। তাহলে আমরা প্রথমে লিখবো ভিনেগারে 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড বিদ্যমান। এরপর লিখবো বেকিং সোডার, বেকিং সোডার মূল উপাদান, মূল উপাদান হলো, মূল উপাদান হলো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। আমরা এখানে কেমিক্যাল নাম নেমিংটা লিখি না, কারণ হচ্ছে কেমিক্যাল নেমটা হচ্ছে উপরেই লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেন লিখবো, আমরা এখানে লিখবো যে ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম বাইকার্বনেটের, ঠিক আছে, বিক্রিয়ার ফলে, বিক্রিয়ার ফলে, বিক্রিয়ার ফলে যথাক্রমে, যথাক্রমে সোডিয়াম ইথানয়েড এবং, খেয়াল করে দেখো আমরা এখানে সোডিয়াম ইথানয়েড লিখে আমরা কার্বনিক অ্যাসিডের নামও লিখবো, কিন্তু ও কার্বনিক অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। পরবর্তীতে, পরবর্তীতে কার্বনিক অ্যাসিড ভেঙে কার্বন ডাই অক্সাইড ও পানি পাওয়া যায়। তাহলে এতটুকু আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের বিক্রিয়াটা কি ছিল, বিক্রিয়ার বর্ণনাটা আমরা এখান থেকে কতটুকুই বা লিখবো। আচ্ছা, তাহলে বিক্রিয়া উৎপন্ন যৌগসমূহের নাম হয়ে গেছে 1 মার্ক, সঠিক সমীকরণ লিখছি 2 মার্ক, বিক্রিয়ার ব্যাখ্যা দিচ্ছি 3 মার্ক। এবার বলছে বিক্রিয়ার নামটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে বিক্রিয়াটি কি, বলতো নাম কি হবে? বিক্রিয়াটি একটি প্রশমন বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। কারণ, কারণ কি কারণ?
ভিনেগারের উপাদান ইথানোয়িক অ্যাসিড, একটি লৌহ অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড, এটা লিখতে চাও বা জৈব অ্যাসিড জৈব অ্যাসিডও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। ও বেকিং সোডার উপাদান, আমি নাম লিখলাম না, পুরোটা লেখো। সোডিয়াম বাইকার্বনেট একটি ক্ষার। ঠিক আছে, তাহলে এবার আমরা তো জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়, তাই না? তো লবণ আর পানি উৎপন্ন হয়ে আমরা তাকে কি বিক্রিয়া বলি? আমরা তাকে প্রশমন বিক্রিয়া বলি। তাহলে এই প্রশমন বিক্রিয়াটাই আসছে এখানে। তাহলে আমরা এখান থেকে শিওর হয়ে গেলাম যে আমাদের বিক্রিয়াটার নাম হচ্ছে কি, প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে বেকিং সোডা উপাদান একটি ক্ষার। তারপর হচ্ছে আমরা এখানে ডেফিনেশনটা দিব, আমরা লিখবো আমরা জানি পুরোটা লিখবো হচ্ছে একটি অ্যাসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও কি তৈরি করে, পানি উৎপন্ন করে। তারপর লিখবো আমরা এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, এতটুকু লেখার পরে তুমি লিখবা, ঠিক আছে, প্রশমন বিক্রিয়া বলা হয়। তারপরে তুমি লিখবা যে আমাদের ইথানোয়িক অ্যাসিড, যে এখানে লিখবা আমরা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তোমরা বাংলায় নামগুলো লিখবা, ইথানোয়িক অ্যাসিড ও এরপরে বাংলায় লিখবো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সোডিয়াম ইথানয়েড নামক লবণ তৈরি করে। ঠিক আছে, নামক লবণ ও কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড তো না, এখান থেকে পাবো হচ্ছে পানি। ঠিক আছে, তাই এটি একটি প্রশমন বিক্রিয়া। তাহলে শেষ। তাহলে দেখো আমাদের এখান থেকে এতটুকুই কিন্তু অ্যান্সার, একদম পারফেক্টলি, কোনো ফ্যাট নাই, আই মিন একদম ফিট ফিট একটা কোয়েশ্চেন এবং তার অ্যান্সার। তাহলে আমরা ফার্স্ট এখানে উৎপাদ দেখাইলাম, উৎপাদ দেখানোর পরে আমরা বিক্রিয়া কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা করছি, বিক্রিয়ার নামটা ব্যাখ্যা করছি, কেন এই বিক্রিয়া বলা হয় সেটা ব্যাখ্যা করছি। তাই হোপসো এটার অ্যান্সার একদম 100% কারেক্ট সবাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যাব। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন দেখো বলছে কত উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ করতে হবে। আমাদের যে গ্যাসটা উৎপন্ন হয়েছে সেই গ্যাসের আমরা এখন শনাক্তকরণ করব, সেই গ্যাস আসলে কোন গ্যাস। তাহলে আমরা এখানে ফার্স্ট কি লিখবো, উৎপন্ন গ্যাসের নাম লিখতে হবে। এরপরে নাম লিখার পরে তার ভৌত পদ্ধতি আমরা লিখবো শনাক্তকরণের। ভৌত পদ্ধতি লেখার পরে আমরা রাসায়নিক পদ্ধতি লিখবো। রাসায়নিক পদ্ধতি লেখার পরে আমাদের বিক্রিয়ার সঠিক সমীকরণটাও আছে কিনা সেটা ম্যাটার করে। তার মানে গ্যাসের নাম, দুইটা প্রসেস এবং হচ্ছে সেই প্রসেসের একটু বর্ণনা এবং হচ্ছে আমাদের সমীকরণ, চারটা জিনিস আছে কিনা। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, এই জিনিসটা করার সময় আমি অনেকে দেখছি লেখা রাখছে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। আমি আসলে বুঝি না তারা আসলে কেন এই কাজগুলা করে। ওদের জন্য আসলে বলা উচিত নাম ধরে যে তোমরা ভালো হয়ে যাও, বাট আসলে বলা যায় না ইউটিউবে, এই জন্য আমিও বলতে পারি না। আচ্ছা চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ইয়েতে যাই, নেক্সট। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ। তাহলে আমরা ফার্স্টে বিক্রিয়া লিখি, আমরা লিখি বিক্রিয়াটি হলো, বিক্রিয়াটা কি হলো বলো তো? বিক্রিয়াটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইজ ইকুয়াল টু সোডিয়াম ইথানয়েড প্লাস পানি প্লাস এই যে কার্বন ডাই অক্সাইড
গ্যাস। তাহলে আমরা লিখবো উৎপন্ন গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। উৎপন্ন গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। শেষ। বাড়তি কিছু লেখার দরকার নেই, গ্যাস অম্লধর্মী কিনা, এই গ্যাস বায়ুর চেয়ে ভারী কিনা, বায়ুর চেয়ে হালকা কিনা, কিচ্ছু লেখার দরকার নেই। আমাদের গ্যাসের নাম বলতে বলছে, আমরা গ্যাসের নাম কি পাইছি? আমরা গ্যাসের নাম পেয়ে গেছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরপর আমাদের কাছে কার্বন ডাই অক্সাইডকে আমরা শনাক্ত কিভাবে করতে পারি? তো কার্বন ডাই অক্সাইড শনাক্ত করার কথা আসলে সর্বপ্রথম আমাদের মাথায় আসে কি? চুনের পানির কথা। তো চুনের পানিটা কিন্তু আমার এক্সপেরিমেন্ট সহ দেখাইতে বলে না, আমাকে বলছে প্রসেসটা ব্যাখ্যা করতে, আমি এটা কিভাবে কমপ্লিট করতে পারবো সেই প্রসেসটা আমাকে ব্যাখ্যা করতে বলছে, পদ্ধতিটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, এখানে ব্র্যাকেটে কার্বন ডাই অক্সাইড লিখে দিলে আমাদের জন্য সুবিধা। আমরা লিখবো কার্বন ডাই অক্সাইড শনাক্তকরণের ভৌত পদ্ধতি। তো এই শুরুতে আমি বলে রাখি, আমাদের মোটামুটি 3টা প্রসেসে আমরা কমন ইজিলি আসলে কার্বন ডাই অক্সাইডকে শনাক্ত করতে পারি। প্রথমটা হচ্ছে কি, ধরো আমরা কিন্তু জানি কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, তাই না? এই গ্যাসটা কিন্তু ভারী গ্যাস এবং এই ভারী দেখেই কিন্তু এটা গ্রিন হাউস ইফেক্ট করে। তুমি যদি কোনো একটা বস্তুর মধ্যে কার্বন ডাই অক্সাইড দাও, সেটা কিন্তু বাতাসের চাইতে ভারী হয়ে যায়। সেটা কিন্তু কি হয়, বাতাসের চাইতে ভারী। এই জন্যই দেখবা আমরা যখন বেলুন ফুলাই, আমরা আসলে আমাদের মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড দিই, বুঝছো? বেলুন যখন আমি ফুলাই, বেলুন কিন্তু আমি যদি ছেড়ে দেই তো এটা কিন্তু আর উড়ে না, এটা কোথায় পড়ে যায়? মাটিতে পড়ে যায়, কারণ এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তোমরা এটা লিখতে পারো চাইলে, যার ইচ্ছা, অর্থাৎ বাতাস অপেক্ষা ভারী। সেকেন্ড আরেকটা লিখতে পারো, আমরা যদি কার্বন ডাই অক্সাইড যখন আমরা তৈরি করি, সেটা যদি আমরা আমাদের মুখের কাছে নিই, তখন আমাদের একটা প্রতিবন্ধকতা, আমাদের একটা অস্বস্তি তৈরি হয়। কেউ ট্রাই করে দেখতে পারো, এটা মানে কেমন কেমন জানি লাগে, ঠিক আছে? তো কেমন কেমন লাগা থেকে আমরা বুঝতে পারি যে এটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলা উচিত ছিল শুরুতে, ভৌত পদ্ধতি মানে কি? ভৌত পদ্ধতি মানে হচ্ছে তুমি কোনো কেমিক্যাল অ্যাড করা ছাড়া বাইরে থেকে দেখে কোনো ভাবে বলে দিতে পারবা যে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটাকে বলে ভৌত পদ্ধতি, বুঝছো? তাহলে আমরা প্রথমে কি করতে পারি, বেলুন ফুলাইতে পারি, দেন দেখো বেলুন পুড়ে গেছে, এটা একটা প্রসেস হইতে পারে। আরেকটা প্রসেস আমি বললাম, কার্বন ডাই অক্সাইড নাকের কাছে নেওয়া যায়, তখন তোমার অস্বস্তি ফিল হবে। আমরা যে প্রসেসটা লিখবো সেটা হচ্ছে, তোমরা ছোটবেলা থেকে জানো যে কার্বন ডাই অক্সাইড কিন্তু কি করে, আগুন নিভাতে সহায়তা করে। আমরা এটাই লিখবো, তো আমরা লিখবো কার্বন ডাই অক্সাইড আগুন নিভাতে সহায়তা করে। যারা জানো না তারা এই কোয়েশ্চেনের পরে আমি এক্সপেরিমেন্টটা করে দেখছি, তো এটা দেখো, সহায়তা করে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ভৌত পদ্ধতি। তাহলে আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড দিয়ে আগুন নিভাইতে পারি। ঠিক আছে, আমরা তাহলে এখানে লিখবো যে পদ্ধতিটা কি। পদ্ধতি প্রথমে আমরা এখানে লিখতে পারি যে আমাদের কতে কতে পরীক্ষিত পরীক্ষিত গ্লাসে বুদবুদ আকারে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছিল হয়েছিল তাই আমরা একটি জ্বলন্ত মোমবাতিকে, তোমরা একটা মোমবাতি জ্বালাইতে পারো, জ্বলন্ত মোমবাতিকে সেই গ্লাসের কাছাকাছি নিয়েছিলাম। যেটা আমি এক্সপেরিমেন্ট করে দেখাইছি, তোমরা এক্সপেরিমেন্টটা দেখলেই বুঝবা। অর্থাৎ তোমার গ্লাসের কাছাকাছি না হয়েছে, তো গ্লাসের কাছাকাছি কেন নেওয়া হয়েছে? কারণ আমার গ্লাসের মধ্যে কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি জ্বলন্ত মোমবাতিকে নিভাই দিতে পারে, তাইলে কিন্তু তুমি বুঝবা যে তোমার গ্লাসের মধ্যে আসলে কে ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল। এরপর আমরা লিখবো, যদি সেই গ্লাসের
গ্যাসটি মোমবাতি নিভিয়ে দেয়, তাহলে বুঝতে হবে সে গ্লাসে অবশ্যই কার্বন ডাই অক্সাইড আছে, অবশ্যই কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। আমরা লিখলাম গ্যাস আছে, ভালো কথা। এরপর আমাদের 3 নাম্বার হচ্ছে, আমরা মনে আগের বার 1 2 3 ইংরেজিতে দিয়ে আসছি, তাই এখানে বাংলায় দিলাম। তুমি চাইলে বাংলা ইংরেজি দুইটা যখন দিবা একটা ফিক্সড রাখবো, ঠিক আছে? আসলে এত কিছু লেখার সময় খেয়াল থাকে না। 3 নাম্বারটা হচ্ছে আমরা লিখবো এই যে এখানে, যে গ্লাসের কাছাকাছি আনায়, গ্লাসের কাছাকাছি আনায়, গ্লাসের কাছাকাছি আনায় কার্বন ডাই অক্সাইড উপস্থিত থাকায় মোমবাতিটি নিভে যায়। মোমবাতিটি কি হয়? নিভে যায়। এইটা হচ্ছে আমাদের এখান থেকে ম্যাটার করে। ওকে, তো উপস্থিত থাকায় মোমবাতিটা হচ্ছে নিভে যায়। দেন আমরা 4 নম্বরে লিখবো নিভে যাওয়ার মাধ্যমে, প্রমাণিত হয় গ্লাসে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল, গ্লাসে কার্বন ডাই অক্সাইড ছিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভৌত পদ্ধতি, অর্থাৎ উইদাউট কেমিক্যাল হাউ উই ক্যান জাস্টিফাই দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা ভৌত পদ্ধতিটা কিন্তু দেখে ফেললাম। ঠিক আছে, তো ভৌত পদ্ধতি লেখার পর তুমি নিচে লিখবা যে কার্বন ডাই অক্সাইডের শনাক্তকরণের রাসায়নিক পদ্ধতি। তো এটা সবাই তোমরা পারো, শনাক্তকরণের রাসায়নিক পদ্ধতি। আমি এটা লিখে ফেলি, রাসায়নিক পদ্ধতি। তো রাসায়নিক পদ্ধতিটা কি? রাসায়নিক পদ্ধতিটা আমরা সবাই পারি। তো আমাদের প্রথমে কি করতে হয়, যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে আমরা ওই চুনের পানিটা, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে আমরা মিক্স করি। তো মিক্স করলে আসলে কি হয়, এটা একটা সাদা বর্ণের অধক্ষেপ দেয়। সাদা বর্ণের অধক্ষেপ দেওয়ার ফলে চুনের পানি ঘোলা হয়ে যায়। এরপর যদি আমরা আরো অধিক গ্যাস দিই, এই ঘোলা পানির মধ্যে আসলে ক্যালসিয়াম কার্বনেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে, এবং এর মাধ্যমে চুনের পানি হচ্ছে আবার কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে এইভাবে হচ্ছে আমরা কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে জিনিসটাকে বের করতে পারি। এবং খেয়াল করে দেখবা, আমরা যখন আসলে শর্ট সিলেবাস ছাড়া ছিলাম, আমরা কিন্তু চ্যাপ্টার 9 এই বিক্রিয়াটা হুবহু পড়ে আসছি। চ্যাপ্টার 9 কিন্তু আমরা হুবহু এই বিক্রিয়াটা পড়ে আসছি। তাহলে আমরা এখান থেকে চলো লিখে ফেলি শনাক্তকরণ পদ্ধতি। তাহলে আমরা 1 নম্বরে লিখবো, 1 নাম্বার এখান থেকে লিখতে পারি যে আমাদের কি ওই যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চুনের পানির মধ্যে চালনা করলে চুনের পানি কি হয়, চুনের পানি প্রথমে ঘোলা হয়। তো এই যে চুনের পানি প্রথমে ঘোলা হয়, এটা কিন্তু আমরা চাইলেই দেখতে পারি। ঠিক আছে, তাহলে চুনের পানি যেহেতু ঘোলা হচ্ছে, তাহলে বিক্রিয়াটা কি আসবে, এখান থেকে বিক্রিয়া তোমার লিখতে হবে মাস্ট, যে এটা হচ্ছে আমাদের কি নাম, আমরা লিখে দিব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা এটার নাম না লিখলেও চলে, কতটা আমরা বলে আসছি একবার। তো এখান থেকে আমাদের বিক্রিয়া কি পাবো আমরা, ক্যালসিয়াম
কার্বনেট পাবো এন্ড হচ্ছে পানি পাবো। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিও এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে প্রথম ধাপ শেষ। তাহলে আমরা এখানে লিখবো, এখানে 2 নাম্বার, এখানে অদ্রবণীয়, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট কিন্তু একটা অদক্ষেপ ফেলে, ঠিক আছে, এবং এটা অদ্রবণীয় থাকে, গুঁড়া গুঁড়া থাকে। অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ায় চুনের পানিকে ঘোলা দেখায়, চুনের পানিকে ঘোলা দেখায়। ঠিক আছে, এই যে কেন আসলে ঘোলা হয়, আমরা যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একদম চুনের পানি, তো চুনের পানি তো সাদা হয়, তো সাদার সাথে যদি কার্বন ডাই অক্সাইড দিই দেখা যাবে সেখানে ক্যালসিয়াম কার্বনেট হয়। ব্যাপারটা অনেকটা এরকম, তুমি যদি পানির মধ্যে বালি দাও, বালি কিন্তু পানিতে অদ্রবণীয়, তাই না? তো বালি কিন্তু পানির মধ্যে একটা ঘোলা অবস্থা তৈরি করে। ঠিক একইভাবে ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু পানিতে অদ্রবণীয়, এবং এই জন্য এটা যে চুনের পানিটা ছিল এটাকে ঘোলা করে ফেলে। তাহলে এতটুকু আমরা বুঝছি। এবং 3 নাম্বার স্টেপটা কি, আমাদের 3 নাম্বারটা আমরা এখান থেকে লিখবো যে এই ঘোলা পানি, এই ঘোলা পানি পানিতে আমরা যদি আবার কার্বন ডাই অক্সাইড অ্যাড করি, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে সেটা আবার স্বচ্ছ হয়ে যায়। মানে সেটা আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থাকে না, আসলে সেটা আবার কি হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। রিজন কি, রিজন হচ্ছে আমরা বলে আসলাম যে আমাদের ওইখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে না, সেটাই হচ্ছে রিজন। তাহলে আমরা রিঅ্যাকশনটা লিখি। রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের এখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কি ছিল, আগে পানি ছিল, এর সাথে আমরা অ্যাড করলাম কি, অ্যাড করলাম নতুন করে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখান থেকে আমাদের আসছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা পানিতে দ্রবণীয়, এবং এই জন্য পানি ঘোলা ভাবটা চলে যায়। এবং 4 নাম্বার এখান থেকে লিখবো, এখন ক্যালসিয়াম কার্বনেট এর সাথে পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে দ্রবণীয়, দেখছো এটা কিন্তু দ্রবণীয়, দ্রবণীয় মানে পানিকে ঘোলা করতেছে না, দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করার কারণে চুনের পানি আবার স্বচ্ছ হয়ে যায়। আচ্ছা, এভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে রাসায়নিক পদ্ধতিতে শনাক্ত করা যায়। আগেরটা লিখতে পারতাম, ভৌত পদ্ধতিতে শনাক্ত করা যায়। তাহলে এইটাই হচ্ছে আমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্টের, গ নাম্বারের মেইন থিম, যেটা আমরা পারফেক্ট ভাবে কিভাবে লিখতে হবে সেটা লেখা শিখলাম। তাই আই হোপ সো সবাই জিনিসটা বুঝছো, এবং এটা কিভাবে লিখতে হবে এটাও ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, আমরা যে ভৌত পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতির কথা বললাম, তো এই যে দুইটা কিভাবে আসলে কাজ করে সেই জিনিসটা তোমাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি, যাতে তোমরা অন্তত একটু হলেও ফিল পাও যে আসলে ব্যাপারগুলো সত্যি। ঠিক আছে, তোমরা অনেকে এক্সপেরিমেন্ট গুলা করবা না আমি জানি, বাট আমি করে জাস্ট আমার স্যাটিসফ্যাকশন প্লাস তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য জিনিসটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখে নেওয়ার পর আমরা ঘ নাম্বারে একসাথে জয়েন করবো।
দেখে ফেললে যে কিভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভৌত পদ্ধতিতে আসলে আগুন নিভাইতে পারে। আর আমরা এইটাও কিন্তু দেখলাম যে আমাদের স্ক্রিনে কিভাবে আসলে জিনিসটা ঘটে। তো এটা দেখার সময় আমরা একটু ডিফারেন্ট পরীক্ষা দেখাইছি তোমাদেরকে। আমাদের প্রথমে যে একটা টেস্ট টিউবে কিন্তু কার্বন ডাই অক্সাইডকে প্রডিউস করে নিতে হয়েছে সোডিয়াম কার্বনেট বা হচ্ছে HCl এর উপস্থিতিতে। দেন আমাদের আরেকটা টেস্ট টিউবে চুনের পানি ছিল। দেন আমরা এখান থেকে টেস্ট টিউব পাইপ অ্যাড করে দিলাম, ওই পাইপ দিয়ে কার্বন ডাই অক্সাইড আসলো। তো কিছুক্ষণ আসার পর আমরা দেখলাম যে পানিটা ঘোলা হয়ে গেল, এবং আরো কিছুক্ষণ আসার পরে দেখলাম পানিটা স্বচ্ছ হয়ে গেল। তো এইভাবে আসলে আমরা কি দেখতে পারি যে আমরা অল্প কার্বন ডাই অক্সাইড দিলে আমাদের পানি ঘোলা, আর বেশি দিলে পানি স্বচ্ছ। তাহলে এতটুকুই ছিল হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, এবং এটা প্র্যাকটিক্যাল আসলে কিরকম হয়। এরপরে দেখো আমরা যাব আমাদের ঘতে। তো ঘতে বলছে কাপড় কাচার সোডা অথবা বেকিং সোডার প্রধান উপাদানের আপেক্ষিক আণবিক ভর বের করো। খুবই সহজ প্রশ্ন, এটা যে কেন দিছে আসলে। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে ঘ। আমরা লিখে ফেলি। আমরা যে বেকিং সোডার টেস্টটা করলাম, তো বেকিং সোডার প্রধান উপাদান কি এতক্ষণ নিশ্চয়ই বুঝিয়ে গেছে। প্রধান উপাদানটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের কি করতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আমরা শুরুতে এটা করার সময় একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমাদের বইতে দেখবা তোমাদের 53 পৃষ্ঠায় কিছু কথা আছে, সে কথাগুলা তোমাকে লিখতে হবে। আমি সেগুলো হচ্ছে মুখে বলতেছি। তো কথাটা হচ্ছে এরকম, খুব সহজ। কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলা থাকে তাদেরকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে যদি গুণ করে তারপর হচ্ছে টোটালটাকে যোগ করি, তাহলে ওইটাকে পাওয়া যায় হচ্ছে অণুর আপেক্ষিক আণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা আসলে পারমাণবিক ভর নামে জেনে আসি, এবং আপেক্ষিক আণবিক ভরকে আমরা আণবিক ভর নামে জেনে আসি। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড। তো তুমি এখানে হাইড্রোজেনের পরমাণু আছে দুইটা, তাহলে হাইড্রোজেনের কি করবা, যখন তুমি হাইড্রোজেনের পারমাণবিক ভরটা জানো, আপেক্ষিক পারমাণবিক ভর, তার সাথে এর পরমাণুর সংখ্যা কত, 2 দিয়ে গুণ করবা। আচ্ছা, সালফারের বা আপেক্ষিক পারমাণবিক ভর 1 দিয়ে গুণ করবা। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভরকে 4 দিয়ে গুণ করে সবগুলো যখন যোগ করবা, সেটাকে কিন্তু আমরা কি বলি, আপেক্ষিক আণবিক ভর বলি। তো এই ব্যাপারটা তোমাকে লিখে আসতে হবে বই থেকে। তো বই থেকে লিখে আসার পরে এবার হচ্ছে আমরা আমাদের প্রশ্নে যাব। তো আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে আমরা এখান থেকে লিখবো হচ্ছে আমাদের কি বেকিং সোডা। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে বেকিং সোডার প্রধান উপাদান সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এরপরে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর লিখতে যাই, আমরা লিখবো যে এই উপাদানটি সোডিয়াম হাইড্রোজেন কার্বন ও অক্সিজেন পরমাণু পরমাণু সমূহ দিয়ে তৈরি। তো ভালো কথা। এবার আমরা এখান থেকে লিখবো যে এই পরমাণুগুলোর পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর, এই পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কত, আমরা এখানে লিখবো হচ্ছে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা লিখবো সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা লিখবো হচ্ছে 23। ঠিক আছে, আমরা জানি কিন্তু কত আসে আমাদের, 23 আসে। আচ্ছা। এরপর আমাদের হাইড্রোজেন, এটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 1।
কার্বন অলরেডি জানি 12, ও অক্সিজেন হচ্ছে 16। তাহলে আমাদের 4টা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে লিখবো যে অতএব সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে কত হবে? সোডিয়াম হচ্ছে 23 প্লাস হবে, এখানে হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস হবে, কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 3টা। তাহলে এখান থেকে কত আসে ক্যালকুলেশন করলে? 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 48, রেজাল্ট আসে হচ্ছে 84। তো 84টাই হচ্ছে আমাদের কি সোডিয়াম বাইকার্বনেটের আপেক্ষিক আণবিক ভর, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেনটা চলো পড়ে আসি, দেখি আমাদের কোশ্চেনটা পারফেক্টলি কতটুকুই লিখতে বলছিল। দেখো আমরা আমাদের ঘতে দেখো বলছে সংশ্লিষ্ট যৌগের আপেক্ষিক আণবিক ভর উল্লেখ করছে, হ্যাঁ 84। সংক্ষিপ্ত ভাবে যৌগের আপেক্ষিক আণবিক ভর হিসাব করছি, অবভিয়াসলি হিসাব তো করছি। সংশ্লিষ্ট যৌগের আপেক্ষিক আণবিক ভর সঠিকভাবে হিসাব করছি। আচ্ছা মাশাআল্লাহ। আপেক্ষিক পারমাণবিক ভর উল্লেখ সহ পারমাণবিক ভর কিন্তু আমি উল্লেখ করছি, সঠিকভাবে হিসাবও করছি, আর কি লাগে। তাহলে আমরা এই লাস্ট প্রশ্নটা আসলে প্রথম প্রশ্ন উচিত ছিল। তো দেখো আমরা আমাদের কোনো কিছু কিন্তু এক্সট্রা লিখি নাই, যতটুকু প্রশ্ন বলা ছিল এক্স্যাক্টলি ততটুকুই কিন্তু লিখেছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আসলে তোমাদের প্রবলেম না থাকে, প্লাস হচ্ছে তোমাদের যদি কোনো বাধাও না থাকে, তোমরা যারা শুনতেছো প্লাস লাস্ট পর্যন্ত শুনছো, তোমরা প্লিজ একটু তোমাদের ফ্রেন্ডদের ওই চ্যানেলটার কথা বলবা। আর হচ্ছে তোমরা চাইলে অ্যাসাইনমেন্টটাও শেয়ার করতে পারো, ঠিক আছে। কারণ হচ্ছে সবাই তো আসলে এই জিনিসগুলা শিখলেও এক একজনের লক্ষ্য তোমাদের কিন্তু এক এক রকম, যেটা হচ্ছে এইচএসসি তে, তো কারো আসলে লস হবে না জিনিসটা। তাই হোপস এই জিনিসটা করবা, কারণ একটা ভিডিও তৈরি করার সময় অনেক সময় চলে যায়। কারণ আমি তো দেখোই তোমরা, আমি যখন ভিডিও গুলা বানাই তখন মোটামুটি ডিটেলস রাখারই চেষ্টা করি, আমি কোনোভাবে লিখে তোমাদের সামনে দিয়ে দিই না বা রিডিং করিও না, এরকম কিছু না, বিশেষ করে সায়েন্সের গুলাতে। তো এই জিনিসটা একটু করবা। আর যদি তোমাদের প্রবলেম থাকে তাইলে সমস্যা নাই, সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই, কিন্তু যদি যাদের প্রবলেম না আছে এবং যারা আসলে খুব ইজিলি ট্যাকেল করতে পারো এই জিনিসগুলা, তো তারা প্লিজ জিনিসটা করবা। আর এটা করলে আসলে জিনিসটা ভালো লাগা কাজ করে, যে আসলে আমার কাজের একটা স্বীকৃতি পাচ্ছে, এতটুকুই, এছাড়া আর কিছুই না। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে ফিজিক্স অ্যাসাইনমেন্টে কথা হবে। আল্লাহ হাফিজ।